নমস্কার। কবিতা পাঠের যে ক্লাস আমাদের নিয়মিত চলে তার মধ্যেই কখনো সখনো আমরা স্বাদ বদলের জন্য অল্প স্বল্প গদ্য পাঠ করে থাকি। অবশ্যই যে গদ্য পাঠ করবার জন্যে পড়বার জন্যে আমার মতো দুর্বল ব্যক্তির ন্যূনতম একটা ক্ষমতা থাকা উচিত, সেইটুকু নিয়ে আগের ভিডিও থেকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি এক ধ্রুপদী উপন্যাস বা ক্লাসিক যেটাকে বলা হয় পথের পাঁচালীর একটি কিশোর সংস্করণ, যেটি প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি 2001 সালে, সেখান থেকে আমরা ক্রমান্বয়ে অল্প অল্প করে পাঠ করার বা পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। পড়াশোনার জগতে প্রথম পদার্পণকারী হিসাবে আমি নিজেকে এখানে নিযুক্ত করতে চাইছি। তো কালকে এই বইটির ভূমিকা পর্বে অজয় গুপ্ত যে ভূমিকাটি লিখেছেন এই বইটিতে, সেই ভূমিকা পর্ব থেকে সামান্য কিছু তথ্য আমরা আপনাদের জন্য রেখেছিলাম। আজকে আমরা ওই পথের পাঁচালীর প্রথম প্রকাশ কিভাবে হলো তৎসংলগ্ন কিছু তথ্য আগে বলে নেব, তারপর আমরা বল্লালী বালাই এর প্রথম পরিচ্ছেদটি পড়ব। আমি ভয় পাব না এবং আপনাদেরকেও আশ্বস্ত করব যে এই কিশোর সংস্করণের পরিচ্ছেদগুলি খুব বেশি বড় নয়, ছোট, অতএব আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। পথের পাঁচালীর প্রথম প্রকাশ, এটাও আমরা ওই অজয় গুপ্তের লেখা ভূমিকা থেকেই পড়ে শোনাচ্ছি। পথের পাঁচালী বিভূতিভূষণের প্রথম উপন্যাস। গ্রন্থাকারে প্রকাশের আগে রচনাটি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদিত বিচিত্রা মাসিক পর্বের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা আষাঢ় 1335 থেকে প্রকাশ শুরু হয়। রঞ্জন প্রকাশালয় থেকে পুস্তক আকারে প্রথম প্রকাশিত হয়। মহালয়া আশ্বিন 1336, 2 অক্টোবর 1929। তাহলে বিচিত্রা মাসিক পত্রিকায় কিভাবে তার প্রকাশ শুরু হয়েছিল এবং প্রথম বই আকারে এটা কখন প্রকাশ হলো সেটা আমরা সেই সম্পর্কে আমরা অবহিত হলাম। এই সঙ্গেই পথের পাঁচালীর রচনার প্রেরণা কি, এর পিছনের ইতিহাসটা কি, সেটাও খুব অল্প কথায় আলোচক এখানে লিখেছেন। অতি অল্প বয়সে বিভূতিভূষণের পিতৃবিয়োগ হয়। কয়েক বছর আগে পরে মা মৃণালিনী এবং প্রথমা স্ত্রী গৌরী ও ছোট বোন মণির, ভালো নাম সরস্বতী, মৃত্যু হয়েছে। কৈশোর ও প্রথম যৌবনের এই মৃত্যু শোক তাঁর মনে তীব্র বেদনার সৃষ্টি করে। তিনি সাংসারিক জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন। ভাগলপুরে খেলাত ঘোষের জমিদারি এস্টেটে চাকরি করার সময় নিজের শৈশব ও কৈশোর স্মৃতি নিয়ে পথের পাঁচালী লিখতে শুরু করেন। অর্থাৎ মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক জীবনের একটা প্রাপ্তবয়স্ক সময় থেকেই তিনি
এই রচনাকর্মে নিযুক্ত হলেন এবং তাঁর জীবনের প্রথম উপন্যাস পথের পাঁচালী রচনা কাজে হাত দিলেন। এরপর আরও অনেক ইতিহাস আছে, কিভাবে এর মধ্যে চরিত্রগুলি, বিশেষত দুর্গা চরিত্র কিভাবে এর মধ্যে এলো, এগুলি কতবার পরিবর্জিত, পরিমার্জিত, পরিবর্ধিত এসব হয়েছে, এইসব আরও বিস্তৃত ইতিহাস গবেষকদের লেখার মধ্যে রয়েছে, সেগুলো আমাদের নাগালের বাইরে। এখন আমরা বল্লালী বালাই, এই বল্লালী বালাই থেকে প্রথম পরিচ্ছেদটুকু পড়ব। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ, পৈতৃক আমলের সামান্য জমি জমার আয় ও দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূর সম্পর্কীয় দিদি ইন্দির ঠাকরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুড়া জল খাবার খাইতেছে। হরিহরের 6 বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুঁড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে। ইন্দির ঠাকরুন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ও মা, তোর জন্য দুটো রেখে দিলাম না, এই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই কা। দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুর তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগীর সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ওঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধান্না দিয়ে বসে আছে, উঠে আয় এদিকে। ইন্দির ঠাকুরুন বলিল, থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিচ্ছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে, ওসব আমি পছন্দ করি নে, চলে আয় বলছি, উঠে। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দির ঠাকুরুনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কি রকমের বোন। শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরুনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন, কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরুন ভালোভাবে মনে করিতেই পারে না। বাবা মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সেই ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরুনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নহে। ইন্দির ঠাকুরুন এখন আর 1240 সালের সে ছিপছিপে চেহারার লাস্যময়ী তরুণী নহে। 75 বৎসরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাওর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে?
নবীন, বেহারি, না, ও তুমি রাজু। তারপর এ সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হইল সেদিন। ঘাটে পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত। মুখুজ্জদের তেঁতুল গাছে ডাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিল সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশছাড়া হইয়া গেল। 8-10 বছর প্রায় কোনো খোঁজ খবর ছিল না। কালে ভদ্রে 1-8খানা চিঠি দিত। কখনো কখনো 2-5 টাকা বুড়ির নামে মনি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগুলিয়া কত কষ্টে, কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেক দিন পর হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তাহার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরেরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না। তাহার নিজেরও এক মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যুপারের দেশ হইতে 40 বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো 2 চক্ষু পারিয়া দেখিতে পারে না। কোথাকার কে তার ঠিকানা নাই, কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না, বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে। সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলায় ঝগড়া বাধায়। অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটা কাপড়ের পুঁটুলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আর যদি কখনো এ বাড়ির মাটি মারাই তবে আমার বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারাদিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ওঠ পিতিমা, মাকে বলবো আল তোকে বকবে না, আয় পিতিমা। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে এটা ছাড়া? তেজটুকু আছে এদিকে 16 আনা। এরকম উহারা বাড়ি আসার বৎসর খানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে, বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূবের ভিটায় খড়ের ঘরখানা অনেক দিন বেমরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতে বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান্দুই ময়লা ছেঁড়া থান, ছেঁড়া জায়গাটার 2 প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা। বুড়ি আজকাল সূচে সুতো পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই, বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে। একপাশে একখানা ছেঁড়া মাদুর ও কতকগুলি ছেঁড়া কাঁথা, একটা পুঁটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইল, কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই।
তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলো খুলিয়া মাঝে মাঝে উঠানে রৌদ্রে দেয়। বেতের প্যাঁটরাটার মধ্যে একটা পুঁটুলি বাঁধা কতকগুলো ছেঁড়া লাল পাড় শাড়ি, সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পিতলের চাদরের ঘটি, একটা মাটির ছোবা, গোটা 2 মাটির ভাঁড়। পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাত্রে হামানদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাই মাঝে মাঝে খায়। মাটির ভাঁড়গুলায় কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটু নুন, কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাহিলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের প্যাঁটরার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া এ ঘরে আসে ক্বচিৎ কালে ভদ্রে কখনো, কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিবার মুখে রূপকথা শোনে। এই ছিল বল্লালী বালাই থেকে প্রথম পরিচ্ছেদ। আমার কণ্ঠস্বর সুমন্দ্রিত বা সুললিত কোনোটাই নয়, গাম্ভীর্য পরিপূর্ণও নয়, আবার শ্রুতিমধুর এমনটাও নয়, কোনোটাই নয়। তথাপি আমার তো পড়া হচ্ছে, আর আমার এই পড়াটা শুনে ব্যস্ত কোনো পাঠক পাঠিকা, এখনকার মানুষের জীবন খুব ব্যস্ত, তাদের এই পথের পাঁচালীর বৃহৎ উপন্যাসটি পড়বার হয়তো সময় সুযোগ হবে না। তাই এখান থেকে তারা সামান্য একটু পরিচিত হতেও পারেন। যদিও এই পথের পাঁচালীর সঙ্গে বাঙালিকে, ভারতবাসীকে এবং বিশ্ববাসীকে সম্যকভাবে পরিচয় ঘটিয়ে দিয়েছেন সত্যজিৎ রায় তাঁর শিল্প মাধ্যমের মধ্য দিয়ে। আজকের মতো আমাদের পাঠ বা পড়াশোনা এইখান পর্যন্ত। নমস্কার।